ওগো, আজকে আমাদের বাসরাত। তুমি এই বাসরাতেও আমার পড়া ধরবে? আহ, আম্মু, তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো? এই মেয়েটা সারাদিন শুধু পড়া পড়া বলে, আমাকে আদর করে না। আমি তো কান্না করে দেবো আরো বেশি। হেই, চুপ চুপ, ওরা শুনে ফেলবে তো। তুমি চুপ করো। আল্লাহ গো, আমি তো মজা করে বলেছিলাম। তোমাকে তো আমি এই পড়া ধরতে বলিনি। আমি তোমাকে বলেছি আমার পড়াটা ধরার জন্য। তুমি বোঝো না বুঝি, পিচ্ছি ছেলে একটা। কি, বুঝতে পারতেছেন না তো, তাই না? ঠিক আছে, সমস্যা নেই, চলেন তাহলে সব কিছু বুঝিয়ে দিই। তাহলে গল্পটা শুরু থেকে আমরা আপনাদেরকে শোনাই। সকালে মেঘ ডাকে, রাতে সূর্য ডাকে, কোকিলে বলে ঘেউ ঘেউ। এটা আমার নতুন দিনের নতুন আবিষ্কার। তখনই কেউ পেছন থেকে একটা লাথি দিয়ে ঘাট থেকে ফেলে দিয়ে বলে ওঠে, হারামজাদা, কোকিলে ঘেউ ঘেউ করে ডাকে, কুকুর করে ডাকে। আর তোর কখনো আমি 14 গোষ্ঠীর মধ্যে শুনিনি যে সূর্য রাতের বেলায় ওঠে আর তোর মতো এমন হাদারামের কাছে এসো ডাক মারে। আম্মা তুমি কই গেলা? দেখো, তোমার এই সৎ জামাইটারে এখান থেকে নিয়ে যাও। হারামজাদা, ঘড়িতে কয়টা বাজে? এখনো ঘুম থেকে উঠে কোনো খবর নেই। আজকে আমার অফিসে এমনিতে লেট হয়ে গিয়েছে। তোকে বলেছে তোর আম্মু আজকে আমি যেন ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিই? তোর দেখি ঘুম থেকে ওঠার কোনো নাম দেখছি না আমি। আম্মু তুমি কি কিছু বলবা তোমার এই অত্যাচারী জামাইটারে? আমার সব সময় ঘুমটা হারাম করার জন্য প্রস্তুত হয়ে থাকে, আর আমি কিছু বললে আমাকে শুধু পেটাতে থাকে। কি হয়েছে, সমস্যাটা কি? আমার ছেলে একটু ঘুমাচ্ছে, তোমার ওটাতে কি একটু শান্তি হচ্ছে না? আমার ছেলেটা কত কাজ করে এসে ঘুমিয়ে এসে তুমি জানো? আমার ছেলে সেই বিকালে বাজারে গেছে, বাজার থেকে আমার জন্য কত কিছু কিনে নিয়ে এসেছে। রান্নাঘরে আমার সাথে একটু হেল্প করেছে, তারপরে আমাকে অনেক কিছু এনে দিয়েছে, কত কাজ করেছে আমার সোনা মানিকটা। আর তুমি আমার ছেলেটাকে এইভাবে সকাল সকাল কেন বিরক্ত করছো? এইটুকু কাজ করে তোমার সোনামানি কত বড় মহান কাজ করে ফেলেছে তা তো আমি দেখতেই পাচ্ছি। যদি আমার মতো গিয়ে অফিসে কাজ করতো তাহলে তো মনে হয় তোমার সোনামানিককে মাথায় তুলে রাখতেই। তুমি আর যাই বলো না কেন, যদি আমার ছেলেকে নিয়ে আজে বাজে কথা বলো তাহলে আমি একদম কিন্তু সহ্য করতে পারবো না। এই বলে দিলাম তোমাকে। আমি কি তোমার আদরের দুলাল ছেলেকে কিছু বলতে পারি না? আমি তো কিছু বলতেই পারি না। আমার ভুল হয়ে গেছে। আমি আর তোমার ছেলেকে কিচ্ছু বলবো না। আব্বু আসলে আম্মুকে ভয় পায়। কথাটা আম্মুকে আম্মুর রাগটা ভাঙানোর জন্যই একটু বলেছে, যেন আম্মুর রাগটা থেমে যায়। যার সময় আব্বু আমাকে ইশারা দিয়ে বলে যায়, তোর পাছায় আরও 2-4টা লাথি না দিয়ে যদি তোকে আমি সোজা করি তাহলে দেখিস আমিও তোর বাপ না। আম্মু দেখো, আব্বু কিভাবে আমাকে ভয় দেখেছে, দেখো দেখো, চোখ দিয়ে কিভাবে আমাকে ইশারায় বলছে। এই তুমি আমার ছেলের রুম থেকে যাও। আমি ফোন করে বলে দিচ্ছি, ভার্সিটির প্রিন্সিপাল আমার বান্ধবীর হাজবেন্ড লাগে। আমি ওনাকে সব কিছু বলে দিচ্ছি। বাবা, তুই ঘুমা, তুই না হয় আগামীকালকে থেকে ভার্সিটিতে যাওয়া আসা করিস। আজকে একটু রেস্ট নেই, আমি তোর অ্যাডমিশনের ব্যবস্থা করে দিচ্ছি। না আম্মু, এখন কি আর ঘুম আসবে? তাই আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ওয়াশরুম থেকে বেরোতেই আম্মু আমার জন্য নাস্তা নিয়ে আসে, তাই নাস্তাটা খেয়ে আমি একটু হাঁটতে বের হই। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাদ গেছে সাঙ্গে, ও সাঙ্গে গো। তখনই দেখলাম পেছন থেকে কেউ কোনো কুত্তা ঘেউ ঘেউ করছে। আরে কুত্তা না, আসলে আমার বন্ধু হারামি রৌদ্র, তাই কুত্তা বলছি। তখনও ডাক মেরে বলে ওঠে, বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া গুতায়া গুতায়া তোরে বাল শিখাইছে। ধুর হালার পোলা, রোজা রমজান মাস যাওয়ার পরই দেখছি তোর মুখের মধ্যে কি সুন্দর পবিত্র বাণী ফুটে উঠেছে। একদম দেখেছি পাক্কা মৌলবী সাহেব। এই শালা, আমি কি করেছি? সব দোষ তো তোর। তোকে রাস্তা দিয়ে কে যেতে বলেছে? তুই জানিস না এই রাস্তাটা আমার নানির? তোমার নানি তো বিদেশে, বিদেশে বোঝেন নাই ব্যাপারটা। তোমার নানিকে তোমার সাথে পাঠিয়ে দেব, বুঝেছো শোনা? বন্ধু, কইস না, আজকে হাগা আইতাছে না, কেমন শক্ত শক্ত কইরা পড়তেছে, ভালো লাগতেছে না। তোর হালার পোহালা। যা বন্ধু, আর বলিস না। এখন আমার একটা আশা তুই পূরণ করে দে। তো শালা, আমি আবার কোথা থেকে কোনো জিন ভাবা চলে এসেছি যে তোর আশার পূরণ করে দেব? না বন্ধু, আমি তো দেখেছি তোর সাথে সাদিয়া ম্যামের সাথে অনেক ভাব, কি সুন্দর করে তোর সাথে কথা বলে। আর শালির মা তো আমার সাথে কথা বলতেই চায় না। আমি নাকি সারাদিন বিড়ি টানি, বল? এটাই তো আমার স্বভাব, শুধু বিড়ি খাই। বিড়ি একটু খেলে কি হয় বল? না বন্ধু, তুমি তো খাও না, তুমি শুধু পান করো। আর ওটা খালি কিছুই হয় নাকি? ওই তো শুধু খাবার ধোয়াটা উপর দিয়ে মার পায়, এটাই তো জীবনের সুখ। শালা, মস্কারি একটু কম থামা।
তোরে এমন মার দিমু যে 3 দিন ধরে হসপিটালে খুঁজে পাওয়া যাবে না। আমার বডি দেখেছিস? একদম। থাক ভাই থাক, বাকিটা আমি বলছি। একদম তালপাতার স্যাপাই। এর থেকে তো আমাদের গোপালবাড়ে যে মন্ত্রী আছে তার বডিও ভালো আছে। তার থেকেও তো অন্তত তোর বডিটা এমন নাই যে আমি বলবো তালপাতার সেপাই। বন্ধু, তোর 2টা বিচির কসম, তুই আমার সাদিয়ার সাথে প্রেমটা করাইয়া দে। ওই জিনিসটাও রাখলি না, সেটা আমার ভবিষ্যৎ। ওটা নিয়েও এখন দেখছি টান দিচ্ছিস। তুই আমার সব নিয়েই খেলতে পারিস, কিন্তু আমার ভবিষ্যৎ আর ইমোশন এই দুইটা নিয়ে খেলিস না বন্ধু। এই দুটো ছাড়া যে আমি নিশ্চয়ই মারাই যাব। ধুর হালা, অনেক দিন হইছে, যা ভাত খাই না, তুই মরা যা। কয়দিন পরে আমরা জেফত খামো। হাওলা, তোরে খেতে নিয়ে পেছন মারতে হবে, তাছাড়া তুই ভালো হবি না। বন্ধু, দাঁড়িয়ে থেকে কথা বলতে ভালো লাগছে না, পা ব্যথা হয়ে গেছে। চল একটু আমরাও ব্রিজটার সামনে গিয়ে বসি। ভাই, তোর সাথে আমার কোথাও যেতে ভয় লাগে। তুই একটা গন্ডগোলের মোড়, যেখানে সেখানে ঝামেলা পাকাস, তাই আমার মাঝে মাঝে তোর সাথে যেতে ভয় লাগে। তুই আমার আন্ডাকালের বন্ধু হইয়া এমন একটা কথা কইতে পারলি? না বন্ধু, না, এটা মানা যাচ্ছে না। আমি বিশ্বাস করতে পারছি না। ডিপজল কাকু, তুমি আমাকে সানডে মানডে ক্লোজ করে দাও। তোর হালা, আমি তো আরো সাদিয়ার মার কাছ থেকে তোর নামে ফিল্ম মেরে এসেছি। তোর মনে আছে ওই দিন আমাকে তুই ওর মাকে তোর নামে উল্টাপাল্টা কথা দিয়ে এসেছি। শালা হারামজাদা, করছিস কি তুই? আমার নামে এত বড় একটা ঠাড়া মিথ্যা কথা বলেছিস। তুই কি বলেছিস বন্ধু? আমি জানি তুই আমার বন্ধু, এত খারাপ কথা তো আমার নামে বলতে পারবি না। না মানে এত খারাপ কথা না, শুধু বলেছি আমার রৌদ্র বন্ধু আছে না, ওই বন্ধুটা বেশি ভালো না। মানে সব দিক থেকে ঠিক আছে, সিগারেট খায় এটাও ঠিক আছে, কিন্তু ও বিছানায় মুইটা দেয়। কথাটা শুনে তো রৌদ্র তেলে বেগুনে একদম চলে যায়। এর আগে ওর এমন ওর রাগে যেন ওর শরীরটা জ্বলতে শুরু করে। তখন রৌদ্র আমার উদ্দেশ্যে বলে ওঠে, শালা, তুই আমার বন্ধু না, তুই আমার জন্মান্তরের শত্রু। শালা, তুই সবসময় আমার নামে উল্টাপাল্টা কথা লুটাবি আর মানুষ আমাকে এসে বলবে। আজ তোর একদিন, নয়তো আমার একদিন। আজকে তোকে আমি মেরে নিচে থানায় গিয়ে প্রয়োজন হলে 32 বছরের জেল খাটব। শালা, তুই সবসময় আমার নামে এটা না ওটা করে বেড়াস। আমায় আর পাইকে লুঙ্গিটা খুলে দিলাম দৌড়। এক দৌড়ে সোজা বাসায় যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরেছিলাম, তখনই থপ্পাস। ও মা গো, মনে হচ্ছে যে একটা ট্রাক এসে আমার গায়ের উপরে উঠে পড়লো গো। ইস রে, মরে গেলাম গো, কেউ বাঁচাও। বুঝতে আর বাকি রইল না, দৌড়ে আসার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। মেয়েটার পায়ের উপর আমি সোজা শুয়ে পড়েছি, আর মেয়েটা আমার পুরো শরীরের নিচে চ্যাপ্টা হয়ে আছে। আর মেয়েটা চিৎকার করে বলছে। মেয়েটার চুলগুলো মুখের উপর থাকার কারণে চেহারাটা ভালোভাবে দেখা যাচ্ছে না। ফু দিয়ে আমি চুলগুলো সরাতেই ও মা, মনে হচ্ছে চোরের নিচে কোনো এক অপসরী আমার সামনে শুয়ে আছে। ঠিক কি, কথাটা বললে ভুল হবে, বরঞ্চ আমি ওর গায়ের উপর শুয়ে আছি। তখনই মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গালে দুটো লাগিয়ে দিয়ে, বেয়াদব ছেলে কথাকার, রাস্তাঘাটে কি দেখে চলাফেরা করতে পারিস না যে আবার গায়ের উপরে উঠে পড়লে? আমার তো মনে হয় কমরটাই ভেঙে দিল। শালা, আপনাকে কে বলেছে এভাবে হাতির মতো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার জন্য? সেটা আমাকে বলুন। ঠিক, আমি রাস্তায় মাঝঘাটে দাঁড়িয়ে রয়েছি, মানে আমি তো ওই শপিং মলে যাচ্ছিলাম। তো আপনি যাচ্ছিলেন তো যান না, রাস্তা কি করেছে? এই, তুই কি গাধা না হাতেরা? রাস্তা না পার হলে মানুষ কিভাবে ওই শপিং মলে যায়? কেন, কিভাবে যায়? আপনার মতো পেতনি মানুষের এত সময় উড়ে উড়ে যায়? কি, আমাকে তুই পেতনি বললি? ও আমার সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমি আপনাকে পেতনি বলে মহা পাপ করে ফেলেছি। আপনাকে পেতনিদা, ডাইনোসর আর বাদরের বউ বলার দরকার ছিল। অনেক বড় ভুল করে ফেলেছি। তুই আমাকে রাস্তার মাঝখানে অপমান করছিস? আজকে আমি তোকে শেষ করে দেবো, বদমাইশ চামড়া। কথাটা বলে মেয়েটা আমার শার্টের কলারটা ধরে কথাগুলো বলতে লাগলো। আমি কান্নার অভিনয় করে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, কেউ বাঁচাও। এই দেখো, এই মহিলাটা একজন পোলাচোর। আমার মতো বাচ্চা একজন ছেলেকে তুলে নিয়ে যেতে এসেছে, কেউ আমাকে বাঁচাও। তুই বাচ্চা? তুই আমাকে হাসালি, বাচ্চা। আবার বাচ্চা নাকি এমন হয়? আরে ওই যে দেখুন, সামনে ইয়া বড় একটা হাতির ডিম তার বসে আছে। না না, সরি, বসে নেই, ওম দিচ্ছে। দেখুন হাতির ডিমের উপর কিভাবে ঘোড়া বসে আছে। কথাটা বলতেই মেয়েটা পেছন ফিরে তাকাতেই আমাকে আর কে পায়, দিলাম তোর। তখন এই পেছন থেকে মেয়েটা গালি দিতে দিতে বলে ওঠে, বদমাইশ চামড়া, তোর একবার হাতের কাছে পাই, তখন আমি তোকে দেখাবো আমি কে। আমাকে
তোকে আমি না সারা জীবনের জন্য একদম ঘুচিয়ে দেবো সব কিছু। আর পাবি না, আমি তোর কাছে ধরা দিব না। লুলু লুলু। আরে ভাই, আমার হাতের ফোনের রিংটোনটা এটা। আপনারা আবার অন্য কিছু ভাববেন না, বুঝতে পেরেছেন? আপনারা আমার সাথে থেকে থেকে বদমাশ হয়ে গেছেন, তাই না? হাতের ফোনটা উঠে দেখে আমার আম্মু কল করেছে। কলটা রিসিভ করতেই আম্মু বলে ওঠে, বাবা নিলয়, আসার সময় তোর আন্টি থেকে দুধ নিয়ে এসেছিস? রহিম চাচা নাকি দুধগুলো তোর আন্টির কাছে রেখে দিয়ে চলে গিয়েছে। ওনার নাকি আজকে একটু তাড়া বেশি ছিল, তাই আমাদের বাসায় আর আসতে পারিনি। তুই যা তোর আন্টির বাসায় থেকে। থাক আম্মু, আর বলা লাগবে না। আমি 5 মিনিটে যাব, 10 মিনিটে চলে আসবো। ব্যাগটা যেহেতু আনিনি, দাঁড়াও, এখান থেকে কোনো একটা গাড়ি নিয়ে যাচ্ছি। কথাটা বলে আম্মুর কলটা কেটে দিয়ে রেহানা আন্টি, আসলে আন্টি আমার আম্মুর ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। আম্মু আর রেহানা আন্টি দুজনে অনেক ভাব। রেহানা আন্টি আমাদের এখানকার কমিশনার, আর আঙ্কেল হচ্ছে গিয়ে একজন বিজনেসম্যান। আঙ্কেলের সাথে আব্বুর সম্পর্ক অনেক ভালো, ওনারা দুজনে একসাথে ব্যবসা করে। আমার আম্মু অনেক পড়াশোনা করেছে। আমার আম্মু ল নিয়ে পড়েছে, মানে আমার আম্মু একজন ব্যারিস্টার। আমার আম্মুর সারাদিনে অনেক কেস মোকদ্দমা নিয়ে অনেক বাড়ির মধ্যে আসে। আমার আম্মু যেহেতু অনেক বড় ব্যারিস্টার, ওই হিসেবে সব থেকে বড় বড় যে মামলাগুলো আছে ওইগুলোর জন্যই আমার আম্মুর কাছে প্রস্তাব আছে। রেহানা আন্টি কথা বলাই যাক না কেন, আন্টি একটা মাত্র মেয়ে, মেয়েটা আবার আমার থেকে 4 বছরের সিনিয়র। কিন্তু আফসোস, আমার যখন একটু বোঝার বয়স হয়েছে তখন নাকি রেহানা আন্টির মেয়েকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে পড়াশোনার জন্য। তাই আন্টি আর আঙ্কেল দুজনেই বাসায় একাই থাকেন। ওনাদের আর কোনো ছেলে মেয়ে নেই। যে একটা মেয়ে আছে সে লন্ডনে, তার সাথে আগে ছোটবেলায় খেলা করতাম আমি। যাই হোক, গল্পে ফিরে যাক। আমি গাড়ির জন্য দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর একটা গাড়ি পেলাম, তাই গাড়িতে উঠে আন্টিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বদমাইশ পোলাটারে আমি আমার সামনে পাই তখন দেখিয়ে দেবো যে এই সাইমা কি করতে পারে। এসবই ভাবছিলাম, তখন দেখলাম বাসার নিচেই কেউ দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখি যে কেউ না, ওই সময় যার সাথে আমরা ধাক্কা খেয়েছিলাম ওই ছেলেটাই বাসার সামনে দাঁড়িয়ে আছে। আন্টির বাসার সামনে এসে দাঁড়িয়ে রইলাম। দেখলাম মেন গেটটা আটকানো, তাই ভাবলাম আন্টিকে কল করি। পকেট থেকে ফোনটা বের করে যখনই কল করব তখনই কেউ আমার পায়ের উপর থেকে এক বালতি পানি আমার গায়ের উপর মেরে দিল। আমাকে ফলো করতে করতে আমার বাসার সামনে চলে আসা। এখন দেখ কেমন মজা। পুরো শরীরটা একদম ভিজে গিয়েছে। কে উপর থেকে পানি মেরেছে কিছুই বুঝে উঠতে পারছি না। মাথাটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। তখনই দেখলাম বাসা থেকে কেউ বের হয়ে আমার এমন অবস্থা দেখে বলে ওঠে, নিলয় বাবা, তোমার এমন অবস্থা কি করলো? পানিতে দেখি তোমার পুরো শরীর ভিজে গেছে। কোথা থেকে পড়ে গেছো, নাকি যে এভাবে ভিজে গেলা? সামনে তাকিয়ে দেখি আন্টি কথাগুলো বলছে। আন্টির কাছে গিয়ে রাগ করে বলে উঠলাম, আন্টি, তোমার বাসায় 3 মাস পরে এসেছি, কিন্তু আসার পরে এমনভাবে যে আমন্ত্রণ জানাবে আমি ভাবিনি। আমি চলে গেলাম, আমি আর থাকবোই না তোমার বাসায়। আরে বাবা, তুই রাগ করছিস কেন? তোর পানি কে মেরেছে আমাকে বল, আমি ওর খবর করে দিব। পানি কে মেরেছে আর যদি দেখতাম তাহলে তো ওকে ধরে আমি বেধড়ক গেলাতাম। ওপর থেকে কে জানি পানি মেরে দিয়েছে। তোমার বাসায় আর কে থাকে তুমি ছাড়া? আমি ছাড়া তো আর সায়মা, তার মানে কি সায়মা? এই সায়মা, কোথায় তুই? নিচে আয়। কি হয়েছে আম্মু, তুমি এত রাগাটাকি করছো কেন? কিছু হয়েছে নাকি? তুই কি উপর থেকে পানি মেরেছিস নাকি? কেউ উপর থেকে নিচে নামতে নামতে কথাটা বলতে লাগলো। আমি তো একটা কুত্তা দেখে পানিগুলো মেরেছিলাম। দেখছিলাম আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি পানিগুলো কুত্তার গায়ে মারলাম। কথাটা শুনে মাথা আরও বেশি গরম হয়ে যায়। যখন মেয়েটা নিচে নামে তখন তো আমার মাথা গরম, এমনকি যেন হার্টবিটটাও বেড়ে যাচ্ছে। কারণ মেয়েটা যে আর কেউ না, মেয়েটা হচ্ছে আমার সাথে ধাক্কা খাওয়া সেই মেয়েটাই হচ্ছে ওটা। তার মানে হচ্ছে ও রেহানা আন্টির মেয়ে, লন্ডন থেকে ফিরে এসেছে, যার সাথে ছোটবেলায় আমি খেলা করতাম। উমা, বাদুরদের ছেলেটা কে আম্মু? এভাবে দাঁড়িয়ে আছে, ওকে তো আগে কখনো এখানে দেখিনি। কোথা থেকে এসেছে? নিশ্চয়ই এই বাদুরটা আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। তুমি ওকে বাসায় কেন ঢুকতে দিলে? আমি বাদর না, তুমি বাদর। তোমাকে আজকে আমি খুন করে ফেলবো। ও মা, পিচ্চি ছেলের সাহস কত বড়, আমাকে খুন করবে? হ্যাঁ, আয় না দেখি কতটুকু কি করতে পারিস। আমিও দেখিয়ে দেব, ঝাঁটার বাড়ি মেরে একদম সোজা করে ফেলবো। সায়মা, হচ্ছেটা কি? ছেলেটা আজ 3 মাস পর আমাদের বাসায় এসেছে, তুই ছেলেটার সাথে এমন ব্যবহার করছিস? তুই কি ওকে আগে থেকে চিনিস নাকি? তুই তো লন্ডন থেকে ফিরেছিস মাত্র 1 মাস হলো, তুই ওকে কিভাবে চিনলি? ও তো এর আগে কখনো আমাদের বাসায় আসেনি। এর ভেতরে
শয়তানটাকে চেনার কোনো প্রয়োজন হয় না আম্মু। শয়তান নিজে থেকেই তার পরিচয় দিয়ে দেয়। আমি যখন মার্কেটে যাচ্ছিলাম তখনই ওর সাথে আমার ধাক্কা লাগে, আর আমাকে ওর যাতা সব কিছুই বলে গেছে, অপমান করেছে জানো আম্মু। আন্টি, তোমার মেয়ে তো দুধে আলতা তুলছি পাতা, পেতনির মতো আমার ঘাড়ে উঠে বসে যায়। আমি কি করব? কি, তুই আবার আমাকে পেতনি বললি? আজকে তোকে মেরে আমি শেষ করে ফেলবো। আরে হচ্ছেটা কি সাইমা, উপর থেকে বয়সও অনেক ছোট, তারপরেও তুই কেন বাচ্চাদের মতো ওর সাথে এমন ঝগড়া করছিস শুনি? ওকে তুমি বাচ্চা বলছো? এই ধামড়া ছেলেটাকে তুমি বাচ্চা বলো? হাত দেখো তো, হাতগুলো একদম হাতির মতো লাগে, আর বাদরের মতো কাজ কারবার করে, তুমি ওকে বলছো বাচ্চা? আন্টি, আমি থাকবোই না তোমার বাসায়। আমাকে অপমান করেছে তোমার মেয়ে, আমাকে অপমান করে কী সব বলছে, আমার কান্না পাচ্ছে। আমি কিন্তু চলে যাব। বাবা তুই রাগ করিস না, তুই বস, তোর জন্য আমি নাস্তা নিয়ে আসছি। সাইমা যা, তুই তোর রুমে যা, ছেলেটাকে বিরক্ত করিস না। ও তোমার বান্ধবীর ছেলে তো, এখন অনেক কিছুই আদর যত্ন করবে। ঠিক আছে করো, আমিও দেখে নেব। তার মানে এই হচ্ছে সেই নিলয়, কিন্তু বাদর হয়ে গেছে। বাদর হলো অনেক মিষ্টি, আগের মতোই আছে। আম্মু ওর জন্য পিঠা নিয়ে আসতে লাগলো। আমি পিঠার ভিতরে কাঁচামরিচ ভরে দিয়েছি। এখন দেখি খাক, কি আর করার, আমার সাথে লাগতে এসেছে, এখন তো তাকে টের পেতেই হবে। বাবা পিঠাগুলো খেয়ে নে, আমি নিজের হাতে বানিয়েছি। কেন ভালো লাগবে? খাওয়ার পরে এরপর না হয় আমি তোলে দিব, হাত মুখগুলো মুছে পরিষ্কার করে নে। এরপর না হয় তুই বাসায় যাস, তোর আম্মু কিছু জিনিস দিয়েছে, জিনিসগুলো নিয়ে যাওয়ার সময় নিয়ে যাস। আন্টি, আমাকে পিঠাটা দে। পিঠাটা যখনই মুখে দিই ঝালে আমার মুখটা যেন পুড়ে যেতে লাগলো। আন্টি, পানি, ঝাল ঝাল। ঝালে আমার মুখটা পুড়ে যাচ্ছে। কিরে বাবা, তোর এখানে ঝাল থেকে আসলো? পিঠার মধ্যে তো কোনো ঝাল ছিল না, ওটা তো মিষ্টি পিঠে, তোর জন্য বানিয়েছি, ঝাল হলো কি করে? মিটমিট করে হাসেছে। তখন আন্টিকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আন্টি, এইসব কিছু করেছে তোমার এই বজ্জাত মেয়েটা। এই পেতনি খাটার শাকচুনি মেয়েটাই পিঠার মধ্যে মরিচ ভরে দিয়েছে। এ দেখো। সাইমা তুই একদম ঠিক করলি না, ছেলেটার সাথে এমন করাটা তোর উচিত হয়নি। আন্টি আমাকে মিষ্টি এনে দেয়, মিষ্টি খেয়েও যেন আমার প্রাণটা ফিরে পাই। এনে বাবা তোয়ালেটা নিয়ে সব কিছু মুছে নে। আমি তোয়ালেটা দিয়ে আমার মাথা মুখ সব কিছু মুছে নিয়ে আন্টির কাছ থেকে দুধগুলো চেয়ে নিয়ে হাতে নিয়ে যাওয়ার সময় দেখি সাইমা আপু হাতের মধ্যে মেহেদি লাগাচ্ছে। তাই আমি আস্তে আস্তে করে গিয়ে সাইমা আপুর হাতে লাগানো মেহেদিটা মুছে দিলাম। তোর তুই আমার মেহেদি মুছে ফেলেছিস, তোর কিন্তু খবর আছে, তোকে আমি খবর বাজিয়ে দেবো একদম। তুই আমাকে চিনিস না নিলয়ের বাচ্চা। লুঙ্গি আমার আকাশে বাতাসে উড়ে যায় রে পাখি, আমায় পাবে না রে। আমি কাওয়া হয়ে উড়ে বেড়াবো, ময়ূর হয়ে ডানা মেলবো, আর কোকিলের মতো ছুটুটু করব। গান গাইতে গাইতে বাসায় প্রবেশ করছি, তখনই আম্মু এসে বলে ওঠে, কি রে, তোর আসতে এত দেরি হয়ে গেল? সন্ধ্যা হয়ে গেল, যা রুমে গিয়ে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে দেখি আম্মু আমার জন্য খাবার নিয়ে আসে। খাবারটা খেয়ে ঘুমানোর জন্য চেষ্টা করি, কিন্তু বারবার কেন সাইমাপুর মুখটা আমার চোখের সামনে ভেসে আসে। আর ওনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, কিন্তু উনি আমার বড়, ওনাকে কথাগুলো বলাটা উচিত হবে না। উনি যদি আবার অন্য কিছু মাইন্ড করে, তার ওপর আম্মুর বান্ধবীর মেয়ে বলে কথা, আম্মু অনেক কিছু খারাপ মনে করতে পারে, তাই না বলাটাই বেটার। কিন্তু যতবারই ঘুমানোর চেষ্টা করি ততবারই শুধু সাইমা আপুর মুখটা ভেসে আসে। ধুর ছাতা, ভালো যেহেতু বেসেছি তাহলে পটিয়ে ছাড়ব। এত কথা কিসের, পরেরটা পরে ভাবা যাবে। আম্মু তো রাজি হবে, আর আব্বু রাজি হতে বাধ্য যদি আম্মু রাজি হয়ে যায়। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় তার কোনো খবরই নেই। সকালবেলা ফোনে টং টং শব্দে ঘুমটা নষ্ট হয়ে যায়। ঘুম থেকে কালি দিতে দিতে ফোনটা ধরতে ওপাশ থেকে রৌদ্রশালা বলে ওঠে, সাদিয়ার বয়ফ্রেন্ডের একমাত্র খাটা শয়তান বন্ধু, কই তুই? হালার পোহালা, গালি দিবি তো দে, এত পেঁচিয়ে দেওয়ার কি আছে, বল কি হয়েছে? আন্টি বলেছে তোকে অ্যাডমিশন করিয়ে দিবে, তাই গতকাল আমাকেও আব্বু ভর্তি করিয়ে দিয়েছে। কথা হচ্ছে ভার্সিটিতে কি যাওয়ার ইচ্ছে আছে তোর? এ হালার পথ, আসছি, রেডি হয়ে নে। তাড়াতাড়ি কর মামা, সুন্দরী রমণীগুলোকে আগে গিয়ে দেখতে হবে, মিস করা যাবে না। শালা লুচ্চা হারামি, ভালো হলি না আর, তুই যা, আসতেছি আমি। কথাটা বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসতে দেখি আম্মু নাস্তা বানিয়ে রেখেছে। নিচে এসে নাস্তাটা করে নেই। আম্মুকে বলে উঠি, দুপুরে তোর আন্টির বাসায় চলে যাস, তুই আমার একটা কেস নিয়ে আদালতে যেতে হবে। আর সাইমা তো লন্ডন থেকে এসেছে, এখন আর সমস্যা নেই।
আম্মুর কথা কিছু বুঝলাম না, তাই আম্মুকে বললাম, কেন আমি আন্টির বাসায় কি জন্য যাব? ওখানে আবার কি কাজ? ওখানেই দুপুরে খেয়ে নিবি। আম্মু কথাটা বলে বাসা থেকে বের হয়ে আসি আমি। আর কি করব, নাচা ছেড়ে বাইকটা নিয়ে মাঝপথে যেতে আমার আম্মুর কল। আবার কি হলো? মাত্রই তো বলছো, এখন আবার কি হলো? আসল কথাটা তো বলতেই তো ভুলে গেছি। সাইমাকে তোর সাথে তোর ভার্সিটিতে নিয়ে যাস। কেন? ওনার তো পড়া শেষ, তাহলে আবার ভার্সিটির কি কাজ? তোকে যা বলছি তাই কর, এখন কাজে আসি, রাখলাম। আম্মু কথাটা বলে কলটা কেটে দেয়। কি আর করার, শাকচুনিটাকে তো আনতেই হবে, আম্মু যেহেতু বলেছে, তাই কি আর করার। আন্টির বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময় পর আন্টি বাসার কাছে চলে আসলাম। বাসার কাছে আসতে আন্টি আমাকে দেখে বলে ওঠে, সাইমা, তো সে কখন রেডি হয়ে বসে আছে, তুমি তো দেখে আসো। কোনো নামই নেই, কল দিচ্ছি দেখছি ব্যস্ত। আরে আম্মু আমাকে বলেনি তো, কল করে বলেছিল, ওই সময় হয়তো বা কল করেছিলেন। সাইমা কোথায় তুই? নীল এসেছে, ওর সাথে তুই ভার্সিটিতে যা। কিছুক্ষণ পর দেখলাম সাইমা একটা শাড়ি পরে নিচে নামছে। বিশ্বাস করেন ভাই, আমি ওকে এমন অবস্থায় দেখে আমার যেন হার্টবিট সবগুলো একদম বেড়ে গেল। আমার যেন আর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ওকে এতটা সেক্সি আর হট লাগছে, আমার যেন পুরো শরীরটা কেঁপে উঠছে। আমি যেন থরথর করে কাঁপতে লাগলাম। আমার চোখ তো বড় বড় করে ওই নাভিতে লুকিয়ে থাকা তেলটার দিকে তাকিয়ে রইলাম। আমার এমন অবস্থা দেখে আমার দিকে তাকিয়ে একটু হেসে সাইমা বলে ওঠে, কি আছে? এভাবে তাকিয়েছো কেন? হ্যাঁ, তাকানোর কি আছে? আর কখনো মেয়ে দেখোনি নাকি? না দেখেছি তো, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি। কি কি বললি তুই? কই কিছু না তো, আমি কিছুই তো বলিনি। কিরে, তোরা আবার ফিসফিসি কি বলছিস? সময় হয়ে গেছে, বের হয়ে পড়। আমার কথায় আমি নিলয়ের থেকে একটু সরে বাইকের কাছে যাই। আজকে আমার পিচি জামাইকে ও সে রোমান্টিক লাগছে। আন্টিকে বিদায় জানিয়ে বাইকটা স্টার্ট দিলাম। তখনই দেখলাম সাইমা আমাকে জড়িয়ে ধরলো। আমার শরীরটা যেন বিদ্যুতের মতো চমকে উঠলো। জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে আমার বাইকের পেছনে। তা তো একটু অন্যরকম ফিল লাগবে, তা আবার এত সুন্দরী একটা মেয়ে, বয়সে আমার থেকেও সিনিয়র। বিশ্বাস করেন করিম ভাই, বোঝায় আপনারে বলার মতো ভাষা আমার কাছে নাই। এমন একটা ফিল আমার মধ্যে লাগছিল, মনে হচ্ছে যে পুরাই হিট হয়ে গেছি আমি। মাঝে মাঝে বাইকটা যখন একটু ব্রেক মারি, তখনই আমার গায়ে এসে পড়ে সাইমা। আমার কাছে খুবই ভালোই লাগছিল, এনজয় ফিল করছিলাম। একটু ঘুরে পিছিয়ে 20 মিনিট পর ভার্সিটির সামনে এসে বাইকটা থামালাম। তখনই বাইরে থেকে সাইমা নেমে বলে ওঠে, বাহ, ফাজলামো তো দেখছি ভালোই করতে পারো। আর রোমান্টিকের তো কথাই বাদই দিলাম, সব জায়গার মধ্যে বাইক মারা দেখছি স্বভাব। এভাবে কয়টা মেয়েকে তুমি তোমার বাইকে উঠিয়েছো? সাইমা হঠাৎ করে রেগে কথাটা বলতে লাগলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। তখন ভয় পেয়ে ওর কাছে বললাম, এই না না না, বিশ্বাস করো, এই প্রথম তোমাকে আমি বাইকে উঠেছি, আর আমার জানি কেমন লাগছিল, তাই ভাবে ব্রেক মেরেছি। তাহলে তাহলে ঠিক আছে, যদি অন্য মেয়েকে ওঠাও তাহলে কিন্তু তোমার হাড্ডিগুড্ডি সব কিছু ভেঙে ফেলবো। আর সোজা পথে না এনে এত বাঁকা তেরা করে আনার প্রয়োজন কি ছিল? প্রয়োজন হলে 2বার করে নিয়ে আনতে, তারপরে তো হতো। কথাটা বলে একটা মিষ্টি হাসি দিয়ে সাইমা ওখান থেকে চলে গেল। যা বাবা, মাথায় হাত দিয়ে বসে রইলাম, কারণ সাইমা তো সব রাস্তায় চেনে। আমি তো বাইক থেকে লাফ দিয়ে উঠলাম, কারণ আমার বুঝতে বাকি রইল না সাইমা হয়তো আমাকে ভালোবাসে, তাই কিছুই বলো না। কচি ঠেলায় মন তো চাইতেছে এখনই একটা লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিতে থাকি। তখনই আমার এমন খুশির অবস্থা দেখে রুদ্র আমার কাছে এসে বলে ওঠে, ও মামা, তুমি তো দেখছি তলে তলে এত দূরে গিয়ে গিয়েছ, সেই জন্যই তুমি কল ধরছো না। সে কখন থেকে তোমাকে কল করছি, আর আমাকে বলো আমি লুচো। আর তোমার বেলায় সাধু, তাই না? কলা গাছ তুমি নিজে লাগাও আর কলা তুমি নিজে খাও, মালিক তো একাই তুমি। না বন্ধু, তুই যেমনটা ভাবছিস তেমনটা না। ও হচ্ছে গিয়ে সিনিয়র, আমার আপু, একমাত্র আপু বলতে গেলে আমার আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে। আমার হাতে তুলে দিয়েছে যত্ন করে রাখার জন্য। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাহলে তোর ওই আন্টিকে আমি গিয়ে বলে দিব যে রেহানা আন্টি, আপনার মেয়েকে যার হাতে দিয়েছেন সেই ছেলেটা এতটা সুবিধার না। এই শালা ফকিরের মেয়ের জামাই, কি বলবি রে? তুই কি কি বলবি? বলবো এতটুকু যে আন্টি দেখুন, আমার বন্ধু বেশি কিছু না, সব দিক থেকে ওকে আছে, কিন্তু ওর একটা সমস্যা, ও যেখানে সেখানে পাদ মারে। আল্লাহ, এত বড় মিথ্যা কথা! তুমি আমার না ওই রৌদ্র হারামজাদারে উঠাই নিয়ে যাও। ওই শালা যতদিন বেঁচে থাকবো ততদিন আমার তো বিয়া দূরের কথা, কোনো মেয়েও দেখতে আসবে না। তুই যে বলেছিলি ওই দিন সাদিয়ার আম্মুকে, আমি তখন কি হয়েছে?
আমার বেলায় সব কিছুই হারামজাদা কোথাকার। আচ্ছা, ঝগড়া ঝামেলা সব কিছু বাদ দিয়ে এখন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করি, তারপরে না হয় কথা হবে। ভালো করে দেখতে হবে, তারপর না বুঝবো ক্যাম্পাসটা আমাদের দখলে কি করে নেওয়া যায়। আমি আর রুদ্র দুজনে ক্যাম্পাসের ভিতর ঘোরাঘুরি করছিলাম, মানে একটু ক্যাম্পাসটা ভালো করে দেখছিলাম। তখন এই কোথা থেকে একটা মেয়ে এসে আমাদের কাছে এসে বলে ওঠে, হাই, আমি শ্রাবণী। আচ্ছা, তোমাদেরকে তো আগে কখনো ইউনিভার্সিটিতে দেখিনি। তোমরা কি এখানে নতুন এসেছো? মেয়েটা হাত বাড়িয়ে কথাটা বললো। তখনই আমাকে সরিয়ে দিয়ে রুদ্র মেয়েটার সামনে এসে মেয়েটার হাতটা ও নিজের হাতে ধরে নিয়ে বলে, হ্যাঁ, আমরা নতুন, আমরা এই জায়গাটা একদমই চিনি না, জানি না, ক্যাম্পাসটাও ভালোভাবে দেখতে পারছি না, আমাদেরকে একটু দেখিয়ে দেন না। আপনি কে? আমি রুদ্র। আপনি শ্রাবণী না? অনেক সুন্দর নাম আপনার। ও আচ্ছা ভাইয়া, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমি তো ওনার সাথে পরিচয় হতে চেয়েছি, আপনার সাথে না। রুদ্রর মুখটা দেখার মতো ছিল। আরে বেচারা প্রথম কথায় স্যাকা খেয়ে গেল। মেয়েটা আমার কাছে এসে বলে ওঠে, আপনার নামটা তো জানলাম না, আপনার নামটা কি? জি আপু, আমি নিলয়, আর আমরা এই তো কিছুদিন আগে অ্যাডমিশন নিয়েছি, আর আজকে আমাদের এখানে ফার্স্ট ডে। এই যে, আমাকে একদম আপু ডাকবেন না, আমি শ্রাবণী। এখন থেকে আমাকে শ্রাবণী বা তুমি করে ডাকবে, ঠিক আছে? বারে বাহ, সব দিক থেকে দেখছি এই শালাই সব কিছু নিয়ে যাচ্ছে। আমার বেলায় আপু আর ভাইয়া, আর ওর বেলায় সব কিছু। জানো ময়নাটিয়া, বিষয়টা তো বুঝলাম না। আপনাকে তো কিছু বুঝে লাভ নেই, আপনি আমার ভাইয়া, ব্যাস। আর হচ্ছে গিয়ে আমি কিন্তু আপনাদের সিনিয়র, তাই আপনি আমাকে আপু ডাকবেন। আর তোমাকে বলছি, তুমি কিন্তু আমাকে একদমই আপু ডাকবে না, না হলে কিন্তু র্যাগিং আমি দেই, তোমাকে ছাড়বো না। মামা, এখান থেকে কেটে পড়, না হলে খবর আছে। মেয়েটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি সব কিছু জানি। যদি আমার কথা ভুল না হয় তাহলে শ্রাবণী মেয়েটা ওটাই যে সিনিয়র গুন্ডি মেয়ে। মানে তোর কথা বুঝলাম না, তুই আবার কি বলতে চাচ্ছিস? রৌদ্র আমার হাত ধরে টেনে একটা গাছের নিচে নিয়ে আসে। মেয়েটা আমার কাণ্ড কারখানা দেখে দাঁড়িয়ে রইল। ছেলেটা কি হেব্বি, আমার বেশ লেগেছে। এই প্রথম কোনো ছেলে আমার মন কেড়ে নিয়েছে। তোমার দুনিয়া হলে কি হবে, ছেলেটা কিন্তু অনেক কিউট। ভালো যদি কাউকে বাঁচতে হয় তাহলে এই ছেলেটাকেই আমি ভালোবাসবো। আরে ভাই, এভাবে টানাটানি করছিস কেন? কি হয়েছে সেটা তো বলবি তুই। আরে ভাই, আমি যদি জানতাম এই মেয়েটাই সেই মেয়ে, তাহলে কখনোই আমি তোকে ওর সাথে পরিচয় করিয়ে দিতাম না। আসলে মেয়েটা খুবই ডেঞ্জারাস। যখন র্যাগিংয়ের কথা বলেছে আমি ওকে চিনতে পেরেছি। তোর কথাতে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার তো এমন মনে হচ্ছে না, তোর কাছে কি এমন মনে হচ্ছে? তখনই দেখলাম সময় হয়ে গেছে ক্লাসের, তাই আমি রৌদ্রকে টেনে ক্লাসের দিকে নিয়ে গেলাম। ক্লাসে বসে কিছুক্ষণ পর ক্লাসের মধ্যে ম্যাডাম প্রবেশ করলো। ম্যাডামের পায়ের দিকে তাকালাম। যখনই উপরে ম্যাডামের দিকে তাকালাম তখন যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ ম্যাডাম যে আর অন্য কেউ না। যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে মানুষটার মুখটা যে আমার চেনা, কারণ এটা যে শাকচুনি সাইমা। বন্ধু রৌদ্র, আমার তো হাগা গিয়া বের হয়ে গেল ম্যাডামকে দেখে। ধুর হালার পুত, কি বলিস তুই? ম্যাডামকে ধরে তোর হাগা ধরবো কেন? ম্যাডাম তো অসম্ভব সুন্দরী। আমি কেন, পুরো কলেজের সবাই তো ক্রাশ খেয়ে গেল। তোর ক্লাসের গুলি মারি, তুই জানিস ওকে? ও হচ্ছে আমার আম্মুর বান্ধবীর মেয়ে সাইমা আপু। বন্ধু গো, আমার এই ছেলে তোর সাথে যে মেয়েটা ঝগড়া হয়েছে, ওই মেয়েটা আমাদের ভার্সিটির ম্যাম। আজকে তোরে আলু ভর্তা আর বেগুন ভর্তা সব বানিয়ে দিবে। এই দুঃখে কষ্টে তুই বঞ্চিত হয়ে যা। আমার মন থেকে একটা খুশির আর দুঃখের দুইটা ছড়া গাইতে মন চাইতেছে। কষ্টে আমার লুঙ্গি যায় উড়িয়া। ওরে লুঙ্গি আমার তেনা তেনা। এটা ছড়া না, ছড়াকে অপমান করা। এখন নাটক কম করে বল, এখান থেকে বাঁচার উপায় কি? না হলে তো ওই হারামি আর কুত্তি বিলাইটা আমার ছাড়বো না। দেখ বন্ধু, এখানে এখন আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। তোর যা ইচ্ছে তাই কর, আমি জানি না। আমার তো কোনো সমস্যা নেই, আমি বিন্দাস আছি। বাহ বন্ধু বাহ, বিষয়টা কেমন হাস্যকর। আজকে আমার আপন বন্ধু আমার সাথে বেইমানি করলো। হে মাবুদ, এটা দেখার আগে তুমি আমাকে কেন নিয়ে গেলে না? ঠিক আছে, সমস্যা নেই, আমি আমারটা করে নিচ্ছি। আমি ভাবতে লাগলাম কি করা যায়। তখনই দেখলাম সাইমা আপু সবার উদ্দেশ্যে বলে ওঠে, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের নতুন ইংলিশ টিচার। আর আমি তোমাদের মাঝে নতুন সফটওয়্যার নিয়ে কথা বলবো। যাই হোক, তোমাদের সাথে কথা বলার আগে পরিচয় পর্বটা সেরে ফেলি। আমি সাইমা তালুকদার, আর তোমরা একে একে নিজেদের পরিচয়টা দিয়ে দাও। সাইমার কথায় সবাই নিজের পরিচয় দিতে লাগলো একে একে। আমার তো কলেজায় পানি শুকিয়ে গেছে। তা ভাই কি করব, মাথা কাজ করছে না।
একে একে সবাই নাম পরিচয় দিতে লাগলো। হঠাৎ করে চোখ পড়লো পিছনের বেঞ্চের দিকে। মুখটা চেনা পরিচিত। ভালোভাবে তাকিয়ে দেখি আর কেউ না, শয়তান নীল। তুমি কি ভেবেছো তুমি আমার কাছ থেকে পালিয়ে পার পাবে? এখানে মুখ লুকিয়ে লাভ নেই। ম্যাম, আপনাকে আমার পরিচয় দেওয়ার আগে একটা কাজ মনে পড়ে গেছে আমার। কাজ করলে এখন আপাতত পড়তে দাও। ম্যাম, পড়ে গেলে তো ব্যথা পাবে, একটু জোরে সোরে ধরেছে। না, ধরাধরি কোনো কাজ নেই, আর ছাড়ার কোনো কাজ নেই। আগে নিজের পরিচয় দাও, তারপরে আমি শুনছি কি কাজ আর যেতে দেওয়া যাবে কি না। আসলে ম্যাম, হয়েছে কি, আমার বন্ধু রৌদ্র ও পাতে গিয়া হাগিয়া দিছে, আর ও এখন এখানে বসে আছে, তাই ওটা নিতে চাই। কথাটা শোনো মাত্র এই রৌদ্রকে দেখলাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল, আর ক্লাসের সবাই হেসেছিল। সাইমাও একগাল হাসি দিল। ওর হাসিটা যেন চমৎকার। আমি একদৃষ্টিতে ওর হাসির দিকে তাকিয়ে রইলাম, যেন আমার মন ছুঁয়ে গেল। ছি, তাহলে তোমরা এখানে বসে আছো কেন? হ্যাঁ, যাও তোমার বন্ধুকে এখনই নিয়ে যাও। আর তুমি ঠিক আছো তো? আরে ম্যাম, কি যে বলেন, আমি ঠিক থাকবো না? আর আমার কি ঠিক না থাকলে তো আপনি আছেন, আপনি দেখবেন না? মানে কি বলছো তুমি? মানে কিছু না, রুদ্রকে টেনে ক্লাস থেকে বের করে নিয়ে আসে। ক্যাম্পাসের দিকে নিয়ে আসতে রুদ্র আমাকে বেধড়ক খেলাতে থাকে আর বলতে লাগে, হারামজাদা শালা বাদুর কথাকার, তুই আমার এই শেষমেশ এই নামটা দিলে? আমার মান সম্মান সব কিছু তুই খেয়ে দিলে। আজকে তোর খবর আছে। তোর আজকে যদি হাড্ডি না ভাঙি, আমার নামও রুদ্র না। কথাটা বলে রুদ্র আমাকে বেধড়ক পেটাতে লাগলো। আরে বন্ধু, রাগ করিস কেন? কি করব? তোকে তো বললামই যে একটা বুদ্ধি বার করে দে, তুই তো দিলি না, তাই তো আমি বাধ্য হয়ে নিজেই বুদ্ধি বানালাম। ওরে শালা, আমি কি জানতাম তুই যে আমার গোয়াটা মারতে যাবি? শালা হারামজাদা কোথাকার। তখনই আমাদের কথার মাঝে কোথা থেকে শ্রাবণী এসে বলে ওঠে, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের না ক্লাস আছে? ক্লাসে যাওনি নিলয়? না, আমাদের ক্লাস শেষ, আর আমাদের ক্লাস করতে ইচ্ছে করছে না, তাই আমরা চলে এসেছি। আমারও ক্লাস করতে ইচ্ছে করছে না। চলো নিলয়, আমরা একটু গিয়ে ঘুরে আসি, আর তুমি এখানেই থাকো। রৌদ্রকে কথাটা বলতে রৌদ্র ভয়ে একপাশে সরে দাঁড়ায়। কিরে, তুই চল একটু হেঁটে আসি। না বন্ধু, আমি এখানে ভালো আছি। দেখিস না কি সুন্দর হাওয়া বইছে, আমার কাছে ভালোই লাগছে। তুই যা, তুই গিয়ে ঘুরে আয়। যা বাবা, তোর আবার কি হলো? ঠিক আছে, তাহলে আমরা গিয়ে একটু হেঁটে আসি, কারণ ক্যাম্পাসে তো ভালো করে এখন আমার দেখা হয়নি, যেহেতু নতুন এসেছি। আর শ্রাবণী আপু তো এখানে সিনিয়র। এই নিলয়, তোমাকে এটা বলেছি আমাকে আপু না ডাকতে। আমার নাম শ্রাবণী, তুমি আমাকে শ্রাবণী বলে ডাকবে। আমি তোমার সিনিয়র হলে কি হয়েছে? এখন থেকে আমি তোমাকে পারমিশন দিয়েছি, তুমি আমাকে তুমি করেই বলবে। আর সিনিয়র জুনিয়রের অনেক ভালোবাসার বন্ডিং হয়, তুমি জানো না? তো অনেক রোমান্টিক হয়। আমি সাইমার কথা ভেবে কথাগুলো বলতে লাগলাম। ইস, যদি সাইমা আমার বউ হয়, আর আমার সব ভালোবাসা ওর জন্যই থাকবে। আমি যে ওকে দেখে ক্রাশ খেয়ে ফেলেছি। আমার প্রথম ভালোবাসার নাম যে ওই সাইমা, তাকে দেখে যে আমার প্রেমের ফুল ফুটেছে। নিলয় মনে হয় আমাকে পছন্দ করে, তাহলে নিলয়কে আমি নিজেই প্রপোজ করে দিব। এখন না হয় কিছুদিন এভাবেই যাক। আমি শ্রাবণীর সাথে পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছি। শ্রাবণী শুধু আমার গা ঘেঁষে এসে হাঁটার চেষ্টা করে, আর মাঝে মাঝে আমার হাতটা ধরার চেষ্টা করে। আমি যতই অ্যাভয়েড করি, ও কেন জানি না শুধু বারবার আমার সাথে ঘেঁষে কথা বলার ইচ্ছা করে। আচ্ছা নিলয়, তুমি বললে না তো তোমার প্ল্যান কি আছে? মানে আমি বলতে চাচ্ছি তুমি এই ভার্সিটি লাইফ শেষ করে কি করবে? আমি যখন শ্রাবণীকে নিয়ে কিছু বলতে যাব, তখনই কোথা থেকে সাইমা চলে আসে। সাইমার চোখগুলো কেমন জানি না লাল হয়ে আছে, আর কেমন জানি না মুখটা ফুলে লাগছে। মনে হচ্ছে যে রেগে আছে। যে কোনো মেয়ে যদি রেগে যায় স্বাভাবিকভাবে এমনই হয়, কিন্তু কার সাথে এভাবে রেগে আছে জানি না। আর কি কারণে বা রাগ করেছে তাও তো বুঝতে পারছি না। তারপরে খেয়াল করলাম যথেষ্ট কন্ট্রোল করে নিজের রাগটাকে। এরপর আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোমাকে আমার সাথে বাসায় যেতে বলেছে আম্মু। সাইমার কথায় মনে পড়লো আজকে তো আম্মু বাসায় নেই, কারণ আম্মু তো একটা কাজে গিয়েছে। নিলয়, এই সাইমা ম্যাম তোমার কি হয়? কথাটা একদম সাইমার সামনে বলে। তখন দেখলাম সাইমারও রেগে যায়। রেগে তখন শ্রাবণীর কাছে এসে ওর চোখ বরাবর তাকিয়ে বলে ওঠে, এই মেয়ে, তোমার কি পড়াশোনা নেই? তুমি এখানে কেন ছেলেদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছ? আর ও আমার কি হয় না হয় এসব প্রশ্ন তোমাকে করতে হবে কেন? দেখুন ম্যাম, আপনি এইসবের কোনো প্রশ্ন আমাকে করতে পারেন না। আর আমি আমার ব্যক্তিগত লাইফে কি করব না করব তা আপনি আমাকে কেন বলবেন? তোমার ব্যক্তিগত লাইফে আমাকে কিছু বলবে না, ঠিক আছে? কিন্তু আমার ব্যক্তিগতভাবে তো আমার বলার প্রয়োজন আছে। মানে আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না।
আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? কিরে ভাই, বুঝলাম না। দুইটা মেয়ে দেখছি ঝগড়া করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার তো মাথায় কিছু কাজ করছে না। আমাকে নিয়ে কেন ওরা দুজন ঝগড়া করছে? কারণ তুমি যার সাথে এত সময় ধরে ঘোরাফেরা করছো আর কথা বলছো সে আমার হাজব্যান্ড, বুঝতে পেরেছো? তাহলে তো আমার গায়ে লাগবে যে আমার জিনিসের সাথে যদি কেউ এমন আচরণ করে। আমি তো একদম হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম সাইমার এমন কথা শুনে। শ্রাবণী এই তো আমার দিকে তাকিয়ে রইল। আমি উত্তর দিই, আমার তো মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। নিলয়, ওই মেয়ে এসব কি বলছে? এই মেয়ে, তোমার আমার কথা বিশ্বাস হয় না তো? যাও নিজে গিয়ে যে জিজ্ঞেস করে আসো ওকে। কেন বিরক্ত করছো? হ্যাঁ, আর সামনে থেকে সরো। সাইমা আমার হাতটা টেনে নিয়ে ভার্সিটি থেকে নিয়ে আসে আর বাইরে নিয়ে এসেই, ভার্সিটিতে কি নষ্টামি করার জন্য আসিস যে যে কোনো মেয়ের পিছে পিছে ঘোরাফেরা করিস? আজকে আমি তোর আম্মুর কাছে সব কিছু খুলে বলবো। তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি করেছি? আর আম্মুকে বলতে যাবে কোন দুঃখে? আমি কি এমন অন্যায় করেছি? অন্যায় না করার কি আছে? ওই মেয়েটার সাথে এত সময় ধরে কি করছিলি? আর এত আদর ভালোবাসা কোথা থেকে আসে তোর? আজকে তোর জন্য এইটুকু একটা মেয়ে আমাকে এতগুলো কথা শোনালো। আজ পর্যন্ত কেউ আমাকে আমার চোখের উপরে চোখ রেখে কথা বলতে পারেনি। আর ওই মেয়ে কিনা আমার চোখের উপরে চোখ রেখে কথা বলেছে, আমাকে এত কথা শুনিয়েছে শুধুমাত্র তোর জন্য। রাগ দেখে তো আমি ভয়ে একদম চুষে গেলাম। একটা কথা বললাম না, চুপ করে রইলাম। তখন সাইমা আমার হাত ধরে টেনে একটা রিকশায় ওঠায়। একটা কথাও বলবি না, চুপচাপ আমার সাথে বাসায় যাবি। আর এখন থেকে সব সময় আমার সাথে কলেজে আসবি আর আমার সাথেই যাবি। আর আমি যদি রেগে তোকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলি তারপরেও তুই ক্লাসে বসে থাকবি, এই বলে দিলাম আমি। ভাই রে ভাই, মেয়েদের মন বোঝা যে এত বড় কঠিন আমি আজ প্রথম দেখলাম। সব সময় ভেবেছি কবিরা ভুল বলেছে, কিন্তু আজকে বাস্তব। যদি না দেখতাম তাহলে হয়তো বা কবিদের কথা কখনো বিশ্বাসই করতাম না। কবি, তোমরা ধন্য, তোমরা বুঝিয়েছো নারীর জন্য। রিসাটা বাসা যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে। প্রায় 10 মিনিট পর বাসার সামনে চলে আসি। হ্যাঁ, সাইমাপুর বাসার সামনে। বাড়ির সামনে আসে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি দৌড়ে আন্টির কাছে গিয়ে আন্টিকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, আন্টি, তোমার মেয়েটা একদম পচা। তোমার মেয়েটা আমার গায়ে হাত তুলেছে, আমি কিছুই করিনি। আম্মু, ওর এমন বাচ্চা মাখা মুখ দেখে তুমি একদম বিশ্বাস করবে না। ও মেয়েদের সাথে টাঙ্কি মারছিল, তাই আমি এমন করেছি। তুই চুপ কর। আমার নিলয় বাবা কখনো কোনো মেয়ের সাথে এমন কিছুই করতে পারে না, কারণ আমি ভালোভাবেই চিনি আমার নিলয় বাবা এসব কাজ কখনোই করবে না। তুই হয়তো কি দেখে ফেলেছিস। আহারে, আমার ছেলেটার মুখ দুটো কেমন লাল হয়ে করে ফেলেছিস। শুধু লাল না, আমি ওর মাথাটাও ফাটিয়ে দিতাম। আন্টি, সাইমা আপু আমার সাথে এমন করছে কেন? তুই এক্ষুনি বুঝবি না, সময় হলে বুঝবি যে সাইমা কেন তোর সাথে এমন করে। এখন চল, তোকে খাবার দিই। কথাটা বলে আন্টি আমাকে খাবার টেবিলে নিয়ে যায়। আমি আমার জিনিসগুলো রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসি। কিছুক্ষণ পর দেখি সাইমা আপু একটা ড্রেস পরে নিচে নামছে। সাইমা আপুকে দেখতে সে হট লাগছে। আমার যেন এখনই সাইমা আপুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু কি করার আর আছে? চাইলে তো আর করা যায় না। তাই আমি বসে রইলাম। তখন সাইমা আপু আমার পাশে এসে বসলো। নিলয় মাত্র এসেছে, এখনো ভালোভাবে রাস্তাঘাট অনেক কিছুই চেনে না। তুমি ওকে খাওয়ার পরে একটু ঘুরিয়ে নিয়ে এসো। কি? তোমার এই খাটাস মেয়েকে আমি ঘোরাতে নিয়ে যাব? না, আমি পারবো না। দেখলাম কথাটা শুনে সাইমা আপুর মনটা খারাপ হয়ে যায়। তাই আমি ওনার মনটা ভালো করার জন্য বললাম, ঘোরাতে নিয়ে যেতে পারি যদি খরচটা সে যায়, কারণ আমার কাছে টাকা নেই। আর খরচ মনে হয় তুমি দিলেও আমি নিতাম। খাওয়া দাওয়া করে আমি আর সাইমা আপু ঘুরতে বের হব বলে রেডি হলাম। বাসা থেকে আসার সময় জামা নিয়ে এসেছিলাম, কারণ আম্মু বলেছে আসতে লেট হবে, তাই একটা জামা নিয়ে এসেছি। জামাটা পরে আমি নিচে আসলাম। কিছুক্ষণ পরে দেখলাম সাইমা আপু একটা নীল শাড়ি পরে নিচে নামছে। সাইমা আপুকে দেখে আবারও ক্লাস খেলাম। অপলকভাবে তাকিয়ে রইলাম। খেয়াল করলাম সাইমা আপু বিষয়টা বুঝতে পেরেছে, কিন্তু কিছুই বললো না। একটু লজ্জা পেয়ে আমার সামনে এসে বলল, শাড়িটা আমাকে কেমন লাগছে? বলে বোঝানোর মতো না। আমি ক্রাশ খেয়ে গেলাম। কি? বুঝলাম না, কি ফিসফিস করে বলছো? কই কিছু না তো। কিছু বললাম না। যে আসলে বললাম যে শাড়িতে তোমাকে খুব ভালো লাগছে। সত্যি বলছো তো? কিরে, কিছুক্ষণ পর তো সন্ধ্যা হয়ে যাবে। যা, এখন গিয়ে ঘুরে আয়। পরে রাত হয়ে গেলে আবার ফিরবি কিভাবে? ঘুর কচু, আন্টি যেন রোমান্টিক কথা একদম নষ্ট করে দিয়েছে। আমি আর সাইমা আপু একটা রিকশায় পাশাপাশি বসে দুজনে একটা পার্কের উদ্দেশ্যে যেতে লাগলাম। আমার মধ্যে কি যে একটা ঝড় বয়ে যাচ্ছে বোঝানোর মতো না। আর এতটা আনন্দ লাগছে তা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। রিকশা থেকে নেমে আমরা দুজন বাগানের মধ্যে হাঁটছিলাম। তখনই দেখলাম কোথা থেকে সামনে শ্রাবণী এসে আমার কাছে বলে ওঠে,
নিলয়, আমি জানতে পেরেছি যে মেয়েটা তোমার আসলে আম্মুর বান্ধবীর মেয়ে, আর উনি তোমার সিনিয়র আপু, তাই না? কথাটা একদম সাইমাপুর সামনে বলেছে। শ্রাবণী যেন সাইমার কথাটা বুঝতে পারে। সাইমার চোখ মুখ লাল বর্ণের প্রণীত হয়ে গেছে, যেন এখনই এখানে আগুন জ্বলতে পারে। অবস্থা বেগতির দেখে আমি শ্রাবণীর সামনে এসে বললাম, আচ্ছা শ্রাবণী, তুমি কি কিছু বলবে? না হলে আমরা না হয় আগামীকাল ভার্সিটিতে এসে কথা বলি। আসলে ও বিদেশ থেকে এসেছে, তো তাই ওকে এই শহরটা একটু ঘোরানোর জন্য আসছিলাম। তো কি হয়েছে, আমিও তোমার সাথে যাব, সমস্যা নেই। আপুর সাথে আমিও তোমার সাথে ঘুরবো। এমনিতেই আমার ভালো লাগছে না, তোমার সাথে ঘুরলে ভালো লাগবে। তখনই সাইমা আপু দেখলাম হাঁটা ধরলো। আমি পেছন থেকে ডাক দিলাম। আমার ডাক শুনে পেছন ফিরে থেকে বলে, তোর প্রেম প্রীতি ঠিক হলে আমার সাথে দেখা করিস। মার ডালা, মনে হচ্ছে আজকের সময় আমার ভালো যাবে না। কেন যে শ্রাবণীর সামনে সে জুটে পড়লো আল্লাহ ভালো জানে। নিলয়, চলো না প্লিজ, আমার খুব ইচ্ছে তোমার সাথে অনেক ঘোরাঘুরি করব। কিন্তু তোমার এমন ইচ্ছে হওয়ার কারণটা তো আমি খুঁজে পাচ্ছি না। ওই কাছে নিচে চলো, তোমাকে আমি কিছু কথা বলবো। আমি শ্রাবণীর সাথে যখনই যাব তখনই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আম্মু কল করেছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আম্মু রাগে গলায় বলে ওঠে, কি রে, তুই রাস্তাঘাটে কি করে বেড়াস? এগুলো তোর নামে কি বিচার আসে? যদি কথাগুলো সত্যি হয় তাহলে কিন্তু তোর চামড়া তুলে আমি... আরে আম্মু, তোমার কি আমাকে একটু বিশ্বাস হয় না যে আমি এমন ধরনের কোনো কিছু করতে পারবো? বিশ্বাস আছে বিদায় আমি এখনো চুপ করে আছি। তাড়াতাড়ি তুই বাসায় আয়। আম্মু কখনো আমার সাথে রেগে কথা বলেনি। আপনারা তো ভালো করে জানেন আম্মু আমাকে কতটা ভালোবাসে। কিন্তু আজকে এতটা রেগে কথা বলার কারণটা খুঁজে পেলাম না। তখনই মনে পড়ে গেল যে হয়তোবা সাইমা সবকিছু খুলে বলেছে আম্মুকে, তাই আম্মু এতটা রেগে আছে আমার ওপর। কিন্তু আম্মু এমন বিষয় নিয়ে কেন রাখলো তাই বুঝলাম না আমি। আম্মু, আমি তাড়াতাড়ি আসছি। কি হলো নিলয়, তোমার আম্মু কেন কল করেছে, আর বাসায় বা যাওয়ার জন্য কেন বলছে? আসলে আম্মু অসুস্থ, তো তাই মিথ্যা বললাম শ্রাবণীকে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আন্টির কাছে যাও তুমি। আমার কথাটা তাহলে আজকে তোমাকে বলা হলো না। তুমি আগামীকাল ভার্সিটিতে কথাটা বলো। এটা বলে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় আধা ঘন্টা পর আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু অনেক বকাবকি শুনলাম। এই প্রথম আমাকে আম্মু এতটা বকেছে। তোকে আমি কতবার বলছি যে কোনো মেয়ের সাথে তুই আড্ডা দিবি না, কোনো মেয়ে বন্ধু তুই রাখতে পারবি না। যা বাবা, তুমি আবার এগুলো কবে বলেছো? আর ও জাস্ট ফ্রেন্ড, অন্য কিছুই তো না। জাস্ট ফ্রেন্ডের মধ্যে যদি থাকে। আর আমি খাবার বেড়ে দিচ্ছি, গিয়ে খাবারটা খেয়ে নি। আমি খাবারটা টেবিলের মধ্যে রাখছি, যা খাবারটা খেয়ে এরপরে রুমে যা। খাবার টেবিলে গিয়ে খাবারটা খেয়ে আমি ওপরে চলে যাই। ওপরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি, কারণ সকালবেলা ভার্সিটি যাব। কিন্তু ঘুম তো আসলে কই। রুদ্রশালা কল করে আমার ঘুমটা নষ্ট করে বলে ওঠে, বন্ধু, আমার রসিয়া ঘুমের মধ্যে বসিয়া মরে গোতাইছে। ওই হালার পোহালা লুপচাপ পাঞ্চু, কি লাইগা কল দিছস? কেন কল দিছস সেটা বল আমারে। বন্ধু, তোর কাছে আমার একটাই আবদার, তুই বেশি কিছু না, তুই শুধু সাদিয়ার মাকে পটিয়ে দে। আর তোকে আমি বলে দিলাম, তোকে আমি ওই শ্রাবণীকে তুলে দিয়ে দিব। আমি সাদিয়ার জন্য সব কিছু করতে পারি। তুই যদি বলিস, আমি 10-12টা মানুষ এমনি এখানে মেরে রাস্তার মধ্যে ফেলে দিতে পারবো। শুধু একবার বল। ফড়ি আমার লাইলার জন্য মজনু এসেছে রে। সে একেবারে সবকিছু করে ফেলবে হারামজাদা। যখন সাদিয়া বলবে তাকে আইফোন কিনে দেওয়ার জন্য, তখন কি নিজের বিচি বিক্রি করে আইফোন কিনে দিবি? বন্ধু, তুই আমাকে এইভাবে অপমান করতে পারিস না। বন্ধু, আমাদের আন্ডাকালের বন্ধুত্বের কসম লাগে, তোর 2টা বিচির কসম লাগে, আমার 2টা কিডনির কসম লাগে, আমাদের সারা জীবনের জন্য জন্মস্থানের বন্ধুত্বের কসম লাগে। বল না বন্ধু, তুই আমার সেটিংটা একদম ফিটিং করে দিবি, সাদিয়ার সাথে আমার বিয়েটা ফিক্সড করে দিবি। আচ্ছা যা, তুই চিন্তা করিস না, আমি আঙ্কেলের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। তারপরও আমাকে আর জ্বালাস না ভাই। আমি আব্বুকে বলবো তুই যেহেতু সাদিয়াকে এত ভালোবাসিস, তাহলে তোর বিয়ের ব্যবস্থা করে ফেলবে। বন্ধু, তোর 1 কেজি ভালোবাসা দিয়েছি আমি, তুই তার জন্য আমার এতটুকু উপকার করেছিস, ধন্যবাদ দোস্ত। এটার এতটুকু উপকার কি আর করলাম? আমাকে মাত্র 1 কেজি ভালোবাসা দিবি। আচ্ছা যা, তুই যত কেজি নিতে চাস অত কেজি তোকে আমি দিব, সমস্যা নেই। ভাই এখন তো দেওয়ার কোনো দরকার নেই, আমার খুব ঘুম পাচ্ছে। তুই দয়া করে কলটা কাট, আমি ঘুমাবো। রুদ্র কলটা কেটে দেয়, আমিও ঘুমিয়ে পড়ি। সকালবেলা আম্মু ডাকে ঘুমটা ভেঙে যায়। তখনই আব্বু এসে বলে,
সারাদিন তো পড়ে পড়ে ঘুমাস, হাতে তো কোনো কাজ নেই। কতবার বলবো আমার সাথে চল, অফিসের দায়িত্বটা একটু বুঝে নে। না, পেছনকার কথা সবসময় মায়ের কোলে ঘুমিয়ে থাকবি। তোমার এসব কাজ আমার ভালো লাগে না। তোমরা তোমারটা তুমি নিজে সামলাও, এইগুলো সামলানোর মতো বয়স আমার এখনো হয়নি। না, তুই তো এখনো মায়ের কোলে ফিডার খাস, তোর কি এখনো সেই বয়স হয়েছে বল? আম্মু তুমি বলো না, আমি তোমার কাছে এখনো হাতে ধরে খাই, তুমি বলো না। এই তুমি অফিসে যাও তো। আমার ছেলের যখন পড়া শেষ হবে তখন আমার ছেলে নিজেই ওই অফিসে যাবে। আর তোমার ওই অফিসে কি এমন কাজ আছে? তার থেকেও বেশি কাজ আমার সংসারে। আমার সংসার দেখাশোনার জন্য একটা বৌমার প্রয়োজন। না, দুজন দেখছি জ্বালিয়ে পড়ে মারবে রে ভাই। কেউ বউ চাচ্ছে, কেউ বা অফিসে কাজ সামলানোর জন্য চাচ্ছে। কি যে করি, পড়েছি এক বিপদে। আম্মু আমাকে নাস্তা দাও, আজকে ক্লাস আছে আমার তাড়াতাড়ি, তাই একটু জলদি করতে হবে। কথাটা বলে নিচে খাবার টেবিলে আমি নাস্তা খেয়ে বেরিয়ে পড়ি। আমি আগেই ভার্সিটি চলে আসি। ভার্সিটিতে আসতে মনে পড়ে যে আমাকে যে সাইমা আপুকে নিয়ে আসতে হবে, কিন্তু আমি তো চলে এসেছি। কিছু তো আর করার নেই, সময় পার হয়ে গেছে। ক্যাম্পাসে আসতেই দেখি রুদ্র ক্যাম্পাসে বসে আছে, আর শ্রাবণী কতগুলো মেয়ের সাথে আড্ডা দিচ্ছে, আর কতগুলো ছেলেকে দেখছি র্যাকিং করছে। আমাকে দেখে ছেলেগুলোকে ছেড়ে দেয়। তখন শ্রাবণী আমার কাছে এসে আমার হাত ধরে একটা বটগাছের নিচে নিয়ে আসে। আসলে ছেলেগুলো মেয়েগুলোকে ডিস্টার্ব করছিল, তাই আমি ওদেরকে একটু শাস্তি দিয়েছিলাম। তুমি আবার অন্য কিছু মনে করো না। আমি কিন্তু তোমার সাথে চলার পরে একদম শুধরে গেছি। আর কোনো ছেলেকে ধরে র্যাগিং দেই না, বা কারোর সাথে কোনো খারাপ ব্যবহারও করি না। সত্যি বলছি। একটু হেসে দিলাম, হেসে ওকে বললাম, না, আমি এসব কেন মনে করব? আমি জানি তুমি অনেক ভালো একটা মেয়ে, আর তুমি এসবের মধ্যে নেই। আমার কথা শুনে ও হেসে দেয়। হেসে দিয়ে ও আমার হাত দুটো ধরে আমাকে অবাক করে দিয়ে বলে ওঠে, নিলয়, তুমি হয়তো বা জানো না, তুমি আমার মন কেড়ে নিয়েছো। প্রথম যেদিন তুমি আমার এই ভার্সিটিতে আসো, সেই দিনই আমি তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে যাই। এই প্রথম কোনো ছেলে, যে ছেলে আমার মন চেয়ে নিয়েছে। তুমি একমাত্র যে কিনা আমার ভালোবাসার একমাত্র পাপড়ি, যেই পাপড়িকে আমি কখনো ছিঁড়তে চাই না। আমি তোমাকে ভালোবাসি নিলয়। আমি জানি আমি তোমার থেকে 1 বছরের সিনিয়র, কিন্তু এটা কোনো ম্যাটার করে না। নিলয়, তুমি আমাকে বলো, তুমি আমাকেও ভালোবাসো? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই। আমি আমার আব্বুকে বলে তোমার সাথে বিয়েটা ঠিক করে ফেলবো। তুমি একটিবার বলো। শ্রাবণীর মুখে এমন কথা শুনবো আমি ভাবতেও পারিনি। তখনই শ্রাবণীর হাত দুটো আমি ছেড়ে দিতে যাব, কোথা থেকে এসে এই মেয়ে, তুমি ওর হাত ধরেছো কেন? কোন সাহসে? কি জন্য তুমি ওর হাত ধরেছো? খেয়াল করলাম ভার্সিটির সবাই এমন দৃশ্য দেখে হাঁ করে তাকিয়ে রইল, আর শ্রাবণী কেমন জানি না অপমান বোধ করলো। তাই আমি আর কিছু না বুঝে আমিও সাইমাকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে, তুমি নিজেকে কি ভাবো, যা ইচ্ছে তাই করবে? পুরো কলেজের সামনে তুমি এই মেয়েটাকে কেন থাপ্পড় মারলে? এই মেয়েটা যা ইচ্ছে তাই করবে, তাতে তোমার কি? তুমি শুধু ক্লাসের ম্যাম, আর অন্য কিছু না। আর তুমি আমার প্রাইভেট বিষয় নিয়ে নাক গলানোর কোনো অধিকারও নেই। নিলয়, তুমি এই মেয়েটার জন্য আমাকে মারলে? সাইমা কথাটা বলে কান্না করতে করতে ভার্সিটি থেকে বের হয়ে যায়। কাজটা মনে হয় ঠিক করিনি, সবার সামনে থাপ্পড় দেওয়াটা উচিত হয়নি, কিন্তু মাথাটা অনেক গরম হয়ে গেছে। কিন্তু কি করব আমি? সাইমা চলে যাওয়ার পরে আমি শ্রাবণীর হাতটা ছেড়ে দিয়ে বলি, দেখো শ্রাবণী, তুমি আমাকে ভালোবাসতে পারো প্রথম দেখায়, কিন্তু সত্যি করে বলতে আমি তোমাকে শুধু বন্ধুর চোখে দেখি। আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না? আমার মধ্যে কি কমতি আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? দেখো শ্রাবণী, তুমি অসম্ভব সুন্দরী, যে কোনো ছেলে তোমাকে দেখলে ভালোবাসতে বাধ্য হবে। কিন্তু বিশ্বাস করো, আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, আর আমি তাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতেও পাই না। আমার কথাটা শুনে শ্রাবণী যেন চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো, আর নিজেকে ধরে না রাখতে পেরে ওখান থেকে সোজা চলে যায়। আজকে আমি মনে হয় দুটো মন ভেঙে ফেলেছি। তখন এই পেছন থেকে রৌদ্র এসে বলে, ভাই, বুঝলাম না আজকে তোর সাথে কি হলো? তুই সত্যি করে বলতো, কাকে ভালোবাসিস? শ্রাবণী কিন্তু দেখতে খারাপ না, ও কিন্তু আমাদের পুরো ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়ে। আর সাইমা আপু কিন্তু কম না, সাইমা আপু কিন্তু শ্রাবণী থেকেও অনেক সুন্দরী। তাহলে একটা কথা সত্যি করে বল, ভালোবাসিস কাকে? দেখ, তোকে তো আমি একবারই বলেছি আমি সাইমাম্বুকে ছোট থেকে ভালোবাসি, কিন্তু ওনাকে বিষয়টা কখনো বলতে পারিনি। আর আমি ওকে ভালোবাসি অন্য কাউকে না। আমার জীবনে দ্বিতীয় আর কোনো মেয়ে নেই। যদি
তোমার ভালোবাসা গ্রহণ না করে তাহলে আমার আর কিছু করার থাকবে না। আব্বু আম্মু আমার সাথে যার সাথে বিয়ে দেবে আমি তাকেই মেনে নিব। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, যা হওয়ার হয়ে গেছে। এখন ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসে যাই। যা হওয়ার হবে, বাকিটা আল্লাহ তাআলার উপর। তুই এত কিছু ভেবে মনটা নিজেই খারাপ করিস না। আমি আর রৌদ্র দুজনে ক্লাসে চলে যাই। ক্লাসটা শেষ করে আমি আর রৌদ্র দুজনে বের হই বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রৌদ্রকে বলি আজকে ভালো লাগছে না, একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। রৌদ্র আমার সাথে যাবে বলে একসাথে বের হই, কিন্তু তখনই রৌদ্রের হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে রৌদ্র কথা বলে, কিরে কে কল করেছে আর এমন তাড়াহুড়ো করছিস কেন? বাইক স্টার্ট দিয়ে আবার কোথায় যাচ্ছিস? আরে তোর আব্বু কল করেছে, বললো যে কি একটা কাজ আছে যাওয়ার জন্য। আব্বু আবার তোর সাথে কি কাজ থাকতে পারে? আর তোকে বা কল করলো কেন? আমাকে তো কল করতে পারতো। আচ্ছা যাই হোক, তাহলে আব্বু কি জন্য ডেকেছে? একটু যা, আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, মনটা ভালো লাগছে না, একটু ফ্রেশ হয়ে আসি। এই একটা জায়গায়, যে জায়গাটা আমার মনটা খুব ভালো হয়ে যায়, এই নদীর পাড়টায় আমার কাছে বেশ ভালো লাগে। তাই আমি যখনই মন খারাপ হয় এই নদীর পাড়ে গিয়ে বসে থাকি। প্রায় ঘন্টা দুয়েক এই নদীর পাড়ে গিয়ে বসে রইলাম। দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, তাই বাসায় যাওয়াটা প্রয়োজন মনে করে আমি ব্যাগটা হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব। এত সময় ফোনটা হাতে নিয়ে নিই। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে একটু বেশ অবাক হলাম, কারণ আম্মু না করলেও হাজারটা কল করেছে, আব্বু তো বেশ অনেকগুলোই কল করেছে। তার মধ্যে থেকে রৌদ্র আরও কয়েকটা অন্য নম্বর থেকে কল এসেছে। কিরে ভাই, আমি কি কোথাও হারিয়ে গেলাম নাকি যে এতগুলো কল আমার এসেছে? বুঝলাম না, বাসায় কোনো সমস্যা হলো নাকি? একটু তাড়াহুড়ো করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় আধা ঘন্টা পর বাসার সামনে এসে নিজের বাসা নিজেই যেন চিনতে পারছি না। না চেনারই কথা, কারণ বাসাটা পুরো ঝাড়বাতি দিয়ে সাজানো, এত সুন্দরভাবে সাজানো যেটা বিয়েবাড়ি ছাড়া অন্য কিছু হতে পারে না। কিন্তু চিন্তার ভাবনার বিষয় যে বিয়েটা কার আর এখানে বিয়েটা হচ্ছে কার সেটাই তো বুঝতে পারছি না। বাড়ির ভিতরে যাই, তারপরেই বুঝতে পারবো। বাসায় ঢুকতেই বেয়াদব, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? আজকে এই দিনটা দেখার জন্য আমি বেঁচেছিলাম। আমি তোকে তিলে তিলে মানুষ করেছি এজন্য। যা বাবা, আমি আবার কি বেশি করলাম? একটু অবাক হলাম, কারণ আম্মু আজ পর্যন্ত আমার গায়ে হাত তুলে নেই। আজ প্রথম এমন রেগে কথা বললো, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। মমতা, তুমি ছেলেটার সাথে এমন করো না। আজকে ছেলেটার এত বড় একটা দিন, আজকের দিনে অন্তত এইসব নিয়ে আর ঝগড়া করার প্রয়োজন নেই। ওকে, এখান থেকে উপরে যেতে বলো, তাড়াতাড়ি রেডি হতে বলো। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, ওর প্রতি খুব রাগ হচ্ছে আমার। কিছুই বুঝলাম না, আর মনটাও খারাপ হয়ে গেল। আমার সাথে এমন ব্যবহার প্রথম করেছেন, তাই তখনই আব্বু এসে কাছে এসে বলে, দেখ, তুই ভার্সিটিতে যা করেছিস তার জন্য তোর মা খুবই কষ্ট পেয়েছে, তাই তোর আম্মু তোর বিয়ে ঠিক করেছে। তাই এখনই তুই তোর আম্মুর পছন্দ করা অনুযায়ী যে মেয়েটাকে ঠিক করেছে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। উপরে যা, রুদ্র ওখানে বসে আছে। আমি কিছু বুঝলাম না যে আম্মুর কানে কথাগুলো কিভাবে গেল, আর মাথায় কিছুই ঢুকছে না। আব্বু আমাকে আমার রুমে ঢুকিয়ে দেয়, দেখি রৌদ্র বসে আছে। বন্ধু, আমি কিছু জানি না, আমাকে এনে এইসব কাজের দায়িত্ব দিয়ে দেয়। আর কিছু বলেনি, আর বলেছে তোকে 5 মিনিটের মধ্যে পাঞ্জাবিটা শেরওয়ানি পরিয়ে যেন রেডি করে রাখে। আম্মু আমার সাথে কেন এমন করছে আমি জানি না, কিন্তু আম্মুর যদি এমন ইচ্ছা থাকে তাহলে আম্মুর ইচ্ছাটাকে আমি পূর্ণ করব। আমি আমার ভালোবাসাটাকে ত্যাগ করে আম্মুর সিদ্ধান্তটাকেই আমি হ্যাঁ করব। কারণ আমি আম্মুকে কষ্ট দিতে চাই না, কারণ আমি আম্মুকে যে অনেক বেশি ভালোবাসি। আমি পাঞ্জাবি আর শেরওয়ানি পরে রেডি হয়ে নিচে আসলাম। নিচে আসি দেখি আমার জন্য একটা গাড়ি সাজানো হয়েছে। গাড়িতে উঠে পড়ি। গাড়িটা এক অজানা গন্তব্যস্থানে নিয়ে যায়। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, এত ভালো করে দেখিনি কোথায় এসেছি। দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পন্ন হয়ে যায়। নতুন বউয়ের মুখটা আমি একটিবারের জন্য দেখতে পাইনি। চাঁদের উপর দাঁড়িয়ে আছি আর মুখে সিগারেট। জানি না কি থেকে কি হয়ে গেল, কি ভুল করেছি যার জন্য আম্মু আমাকে এত বড় শাস্তি দিল। আমি যে সাইমাকে ভালোবাসি কথাটা আমি সাইমাকে বলতে পারলাম না। দুঃখে আমার চোখ দিয়ে দুপোটা পানি পড়ে। পেছন থেকে কারো হাতের স্পর্শে কেঁপে ওঠে। তখন পেছনে তাকিয়ে দেখি রৌদ্র। দেখ বন্ধু, আন্টি হয়তো বা তোর জন্য যে মেয়েটাকে ঠিক করেছে সেই মেয়েটা অবশ্যই ভালো হবে। সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে ওই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে শোভে নেয়। কি বলছিস বন্ধু? তুই তুই জানিস, ভালো করেই জানিস আমি সাইমাকে কতটা ভালোবাসি।
আর ওকে ছাড়া আমি যে বাঁচবো না। আমি ছোটবেলা থেকে সাইমাকে ভালোবাসি, কিন্তু কথাটা আমি ওকে কখনোই বলতে পারিনি। ও আমার বয়সে বড় বিধায় আমি বিষয়টা এড়িয়ে গিয়েছি। দেখ বন্ধু, কিছু করার নেই, জীবনটা এমনই, কখন কার সাথে কি ঘটে কেউ জানে না। তবে শুধু এতটুকু বলতে পারি, যে যা ঘটেছে তা ভুলে গিয়ে যা সামনে আছে তা নিয়ে বেঁচে থাকার চেষ্টা কর। আন্টি তোর জন্য কোনো খারাপ মেয়ে চুজ করবে না, এটা আমি আশা করি। আমাদের কথার মাঝে তখনই আম্মু ছাদে আসে। সামনে এসে আমাকে আমাদের উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে নিলয়, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? নতুন বউ ঘরে বসে আছে, একা মেয়েটা ভয় পাবে না? আর রৌদ্র, তুমি নিচে যাও, গিয়ে মেহমানদের দেখাশোনা করো। আর তুই যা, রুমে যা, মেয়েটা একা রুমে বসে আছে। আম্মুর কথা শুনে আমি মাথা নিচু করে ছাদ থেকে নিচে নামলাম। নেমে নিজের রুমের দিকে অগ্রসর হলাম। রুমে প্রবেশ করতে ভয় লাগছিল। অচেনা একটা মেয়ে কি থেকে কি বলবে কিছু বুঝে উঠতে পারলাম না। যাই হোক, নিজের রুমে গেলাম, কিন্তু ভয়ে ভয়ে। রুমে এসে অবাক কাণ্ড, খাটের উপর আমার বউ নেই। নতুন বউ তো খাটের উপর ঘোমটা মাথায় দিয়ে বসে থাকে। লজ্জায় মুখটা ঢাকা থাকে, কিন্তু আমার বউ কোথায় কিছু তো দেখছি না। খাটের সামনে যেতে কেউ পেছন থেকে আমায় ছুরি গলায় ধরে বলে, এই কুত্তা, বল, ওই শ্রাবণী মেয়ের সাথে তোর এত প্রেম কিসের? ওই মেয়েটাকে তুই কতদিন যাবত ভালোবাসিস? নাহলে চুরিটা তোর গলায় আমি এক্ষুনি পেঁচিয়ে দেবো। পেছন ফিরে তাকাতে আমি যেন চাষে বললে শখ খেলাম, কারণ আমার পিছে যে দাঁড়িয়ে আছে সে মেয়েটা যে আর কেউ না, সাইমা আপু। তাহলে কি আমার সাথে সাইমা আপুরের বিয়ে হয়েছে? একটু অভিনয় করে বললাম, আল্লাহ গো, এখনই ডাকাতের হাত থেকে আমার বউটাকে বাঁচাও। আমার বউটা তো মনে হয় এক্ষুনি ফোন হয়ে গিয়েছে। চুপ কর শয়তান, তোর বউ আমি ছাড়া আর কে হবে? অন্য কারোর কথা ভাবছিস নাকি তুই? ওর এমন রাগি চোখ দেখে আমি ভয়ে বললাম, হুই না তো, কেউ না তো। আর থাকবে না কেউ? কেউ কিভাবে থাকবে? তুমি ছাড়া আর কেউ না। তাহলে সত্যি করে বল, ওই মেয়েটার সাথে তোর কি সম্পর্ক? না হলে আজকে তোকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো। সত্যি বলছি, তোমার মাথা ছুঁয়ে বলছি, ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই মেয়েটা আমাকে ভালোবাসে, আর আমি ওকে ভাসি না। সত্যি বলছিস তো? তা তুই কাকে ভালোবাসিস বল, নাহলে কিন্তু আজকে আমি তোর খবর করে দেবো। আমি সত্যি বলছি, আমি তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু ভয়ে কখনো বলতে পারিনি। তুমি যদি অন্য কিছু মনে করো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমার জীবনে আর অন্য কোনো নারী নেই। তুই সত্যি বলছিস তো? তা না হলে কিন্তু। কিছু বলতে না দিয়ে ঠোঁটটা নিজের দখলে করে নেয়। 5 মিনিট পর আমাকে সাইমা ছেড়ে দিয়ে, এরপরে সাইমা যেন অনেকটা খুশি হয়, যেন আসমানের চাঁদ পেয়ে যাওয়ার মতো। তখনই নিজেই আমাকে আবার উঠে ঠোঁটটা দখলের জন্য অনুমতি দিয়ে দেয়, মানে ও ঠোঁটটা আমার সামনে এগিয়ে দেয়। এরপরে ঘটে যায় নতুন একটা ইতিহাস, যে ইতিহাসের কোনো নাম ঠিকানা থাকবে না, শুধু থাকবে সমাপ্তি আর কল্পনা। আপনারা ভাবতে থাকুন কি হতে যাচ্ছে। যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই সে রাতে প্রেমে ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায়। লা 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 যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয় হয় সবগুলো অভিসার। যদি ছেলে মেলে নিরালোকে ডেকে দেয়
কি থাকে তোমার, বলো কি থাকে আমার? যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে হয়? যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে হয়? শেষ কবিতার দায় সারা গান হয়ে যায়। লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারাই সে রাতে প্রেমী দেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চাই কাঁপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চাই কাঁপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। লা 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 লা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, হ্যাপি খোদা হাফেজ। আর কিছু বলার নাই, ভালো থাকবেন।